প্রথম অভিনয় তো নিঃসন্দেহে আমি এখন শিওর যে আমি ভালো অভিনয় করেছি। আমি তো গান শিখি নাই, আমার শুধু ট্যালেন্টটার জন্যই আমি ওখানে সিলেক্টেড হয়েছিলাম, এটা আমি বিশ্বাস করি। আমার ফেসটা এতটা হিরো ম্যাটেরিয়াল না, আমি জানি। তো আমি চাইলে কিন্তু চঞ্চল চৌধুরী হতে পারবো, শাকিব খান নাও হতে পারে। कैसी तुम हीरो का करूं। ঈদ মুবারক ভিউয়ার্স, আজ সুরের তারায় কালের কণ্ঠের স্টুডিওতে এমন একজন তারকা উপস্থিত আছেন যিনি শুধু তার গায়কী দিয়ে নয়, সম্প্রতি তার অভিনয় দক্ষতায় বাংলাদেশের জন্য নিয়ে এসেছে অনন্য সম্মান। আমাদের সঙ্গে আছেন অভিনেতা এবং গায়ক আলামিন। ঈদ মুবারক, কেমন আছেন? আপনাকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো, এবং আপনার মতো একজন গেস্ট পেয়ে আমার মনটা আরো ভালো হয়ে গেছে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে আপনার চলচ্চিত্র বিশেষ সম্মান অর্জন করেছে। তো এই সম্মানটা যখন পাচ্ছিলেন বা যখন অভিনয় করেছেন, সব টোটাল এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই। এটা আমার জন্য সম্পূর্ণ স্বপ্নের মতো। আমি কখনো অভিনয় করিনি এর আগে। তো প্রথম অভিনয়ে আমি কান চলচ্চিত্র উৎসবে আমার ফিল্ম এত বড় একটা স্থান পেল, এবং বাংলাদেশের জন্য এটা একটা প্রাইড মোমেন্ট ক্রিয়েট হলো। তো সব মিলিয়ে অনেক ভালো আছি। এখনো কি স্বপ্নের ঘোরেই আছেন কিনা? এখনো স্বপ্নের ঘোরে আছি। তো দেখা যাক কি হয়, স্বপ্ন কবে ভাঙে। আচ্ছা, আমরা এরকম নিউজও দেখছিলাম যে যখন আপনি কান উৎসবে অংশ নিতে যাচ্ছিলেন, আপনি প্লেনে বেশ কয়েকবার কেঁদেছেন। এটা কেন? মানে কান্নাটা কি শুধু আনন্দের কান্না ছিল, নাকি কোনো অপ্রাপ্তিও ছিল যেটা এখন পূরণ হয়েছে বলে এই কান্নাটা চলে এসেছে? হ্যাঁ, এটা প্লেনে আমি একটা জিনিস ভেবে ইমোশনাল হয়ে গেছিলাম যে সেম এরকম প্লেনে ফ্লাইটে করে আমি গত বছর আগস্ট মাসে আমি ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়াস গট ট্যালেন্টে ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ করার জন্য। তো অংশগ্রহণ করেছিলামও, কিন্তু দেশে এসে আমি অনেকভাবে এই অংশগ্রহণ করাকে আমি তো এটার নিজের অস্তিত্বটা খুঁজেই পেলাম না, বরং আরেকজনে এসে বললো কি সেই বাংলাদেশের প্রথম ইন্ডিয়ান আইডলে গেল। তো এগুলা নিয়ে আমি অনেক ইন্টারভিউ দিলাম। তো অনেকে আমাকে অনেক বাজে মন্তব্য করেছিল যে তুমি কেন গিয়েছো, আবার এগুলো নিয়ে কেন বলতেছো। তো তখন আমাকে অনেকেই আবার সাপোর্ট করে বলেছিল যে আলামিন, তুমি ধৈর্য ধরো, তুমি এর থেকেও ভালো কিছু পাবে। তো আমি কান ফেস্টিভ্যালে যেতে যেতে এটা আমার মাথায় আসলো, আল্লাহ আমার ভাগ্যে এর থেকেও ভালো কিছু রেখেছে। ইন্ডিয়ান মানুষরাও, ইন্ডিয়ান অ্যাক্ট্রেসরাও যেটাতে ইনভাইটেশন কিনে যেতে চাই কান ফেস্টিভ্যালে, সেখানে আমি গেস্ট ইনভাইটেড ছিলেন। এক্স্যাক্টলি, সেখানে আমি যাচ্ছি। তো সব মিলে দারুণ। একটু জানতে চাই যে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটা, এটা তো যে কারোর জন্য একটা স্বপ্নের মতো। আপনি যখন ওখানে পা রাখলেন, ওই ফিলিংসটা কেমন ছিল? এবং আপনার আউটলুক, যে গেটআপে গিয়েছিলেন, সেটা নিয়েও অনেক চর্চা হয়েছে। আপনি নিজে ওখানে পেইন্ট করেছেন এরকম আমরা জানতে পেরেছি। একটু শুনতে চাই ঘটনাটা। আমি এটার জন্য থ্যাংক ইউ জানাবো আমাদের আদনান আল রাজীব ভাইয়াকে। উনি ওনার টিকিট দিয়ে আমাকে ওখানে যেতে দিল। হ্যাঁ, আমি টিকিট কাটতে ভুলে গেছিলাম। তো উনি এটা আমাকে সামহাউ ম্যানেজ করে দিয়ে উনারটাই দিয়ে, উনি উনারটা দিয়ে আমাকে ভিতরে যেতে দিল। তো সব কিছুর জন্য তো আমি ওনাকে থ্যাংক ইউ জানাবো। আমি দুবার গিয়ে ওয়াক করেছিলাম এর উপর, রেড কার্পেটের উপর। তো প্রথমবার তো আমি নিজ থেকেই করলাম, পরের বার আদনান ভাইয়ার থেকে। তো আমি ওখানে হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে এই রেড কার্পেটটা হাজার হাজার অ্যাক্ট্রেসদের ড্রিম, স্বপ্ন থাকে। হ্যাঁ, তো কি এমন অ্যাক্টিং করে ফেললাম যেখানে আমি না চাইতেও চলে আসলাম। আমি কখনো কল্পনাও করি নাই যে আমি ফিল্ম করব, অ্যাক্টিং করব, আবার এই অ্যাক্টিং নিয়ে আবার এখানেও চলে আসবো। এটা তো আমার জন্য একদমই স্বপ্নের মতো। তো এইগুলা মাথায় আসছিল, আকাশ পাতাল চিন্তা। আচ্ছা, এ তো গেল রেড কার্পেটের কথা। আমরা একটু প্রদর্শনীর কথাও জানতে চাই, যে যখন আলী সিনেমাটা প্রদর্শিত হচ্ছিল, ওখানকার যারা বিচারক ছিল, জুরি বোর্ডে যারা ছিল, তাদের এক্সপ্রেশন বা তাদের অভিমত কি ছিল, প্রতিক্রিয়া কি ছিল? আমাদের আলী ফিল্ম যখন, আমি কিন্তু আলী ফিল্ম দেখি নাই। ও, আপনি নিজেই দেখেন নাই? আমিও শকড এটা দেখে। আমি আলী ফিল্ম এর আগে দেখি নাই, আমাকে ইচ্ছা করেই সবাই দেখায় নাই, একটা সারপ্রাইজ ক্রিয়েট করার জন্য। তো আমি যখন আলী দেখলাম,
আমি নরমালি একটু আর্ট ফিল্ম কম বুঝি, তো এটা আমার ফিল্ম, আমি অ্যাক্টিং করেছি, কিন্তু আমি কিছুই বুঝি নাই, সত্যি কথা। এটা অনেক একটা মানে প্রতি প্রতি সেকেন্ডে সেকেন্ডে কাহিনী, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানে ঘটনা চেঞ্জ হচ্ছে, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝি নাই। আমি নিজে অ্যাক্টিং করেছি। আমি নরমালি এমনিতে রোমান্টিক ফিল্ম যেরকম থাকে না, ফিল্মগুলা সিরিয়ালে থাকে, কাহিনী সিরিয়ালে যাচ্ছে, এরকম ফিল্ম দেখতে মানে অভ্যস্ত। তো হুট করে মানে এরকম একটা ফিল্ম, যেটা 15 মিনিটের একটা ফিল্ম, 15 বছরের কাহিনী, ছেলেটারও 15 বছর। হ্যাঁ, তো মানে মানে বিস্ময়কর আমার কাছে মনে হচ্ছিল যে এটা কি দেখছি আমি। সবাই, আমি না বুঝলেও সবাই এখানে যারা গেছে অনেক স্ট্রাগল করে গেছে, সবাই কিন্তু ফিল্মের জন্য পাগল। তো সবাই দেখলাম যে আমাদের ফিল্মটা শেষ হওয়ার পর দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভিয়েশন দিচ্ছে 10 থেকে 12 মিনিটের মতো। আমি ভাবলাম যে এগুলো কি হচ্ছে আমার সাথে। আমাদের আদনান ভাইয়ার তো কান্না করে দিচ্ছিল, তারপর আমাদের পুরো টিম। আপনার চোখে কি ওই সময়, আপনার চোখেও কি কান্না এসেছিল? হ্যাঁ, আসছিল। উনি আমাকে জড়িয়ে ধরছে, আমরা একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করতেছিলাম। মানে তখনই বুঝতে পারছিলেন যে ইউ আর গনা টু বি আ হিস্ট্রি, মানে আপনি যে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন বাংলাদেশে। আমরা তো তখনই শিওর হয়ে গেছি যখন শুনলাম আমাদের ফিল্ম সিলেক্টেড। এটা তো আমাদের জন্য অস্কার জয়ের মতো অবস্থা, যেটা বাংলাদেশের এর আগে হয়েছে কিনা আমি জানি না। তো এটা যখনই জানলাম যে আমাদের ফিল্ম কানে সিলেক্টেড হয়েছে, ওটাই আমাদের জন্য অস্কারের মতো অবস্থা। এরপরে যা পাচ্ছি, হ্যাঁ, এগুলা যাই পাচ্ছি সব আমাদের জন্য এক্সট্রা। আচ্ছা, এই আর কি। তো আপনি যে পোশাক পরে কানের লাল গালিচায় হেঁটেছেন বা উৎসবগুলোতে অংশ নিয়েছেন, ওই পোশাকটা আপনি নিজেই মানে ডিজাইন করেছেন এরকম আমরা জেনেছি। কি প্ল্যান, মানে কি ভাবনা থেকে এটা করা হলো? কারণ স্বভাবত তো সবাই যেটা করে যে দামি কোনো ডিজাইনারের থেকে ড্রেস নিয়ে তারপরে কানের রেড কার্পেটে হাঁটে। আমি শুরু থেকে বলি একটু। হ্যাঁ, আমিও নিয়েছি একটা, আমার 2টা ড্রেস ছিল। আমি 2 দিন, একদিন স্ক্রিনিং এর সময় আমি পরেছিলাম জুরহেম থেকে একটি আউটফিট, যেটা দেখেছেন হয়তো আপনারা। এখানে একটা শাপলা ফুল থাকে, ক্রিস্টাল মানে থাকে, ক্রিস্টাল দিয়ে নকশা করা। তারপর আরেকটা ছিল, ওটা ছিল আমার ডিজাইন করা, ওটা আমি আক্ষেপ থেকে ডিজাইন করেছি। এটার অনেক বড় লম্বা কাহিনী। তো আমার মানে যখন শুনলাম আমি যাচ্ছি কানে সবার সাথে সাথে, তখনই আমি টেনশন করতেছিলাম যে কি পড়বো, কিভাবে করে মানুষ এগুলা, কিভাবে স্পন্সর নেয়, কিভাবে কি করে, আমি কিছুই জানতাম না, আমি একদম নতুন এগুলাতে। তো তারপর আমি কয়েকজন ডিজাইনারদের নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার একজন ডিজাইনার লাগবে। তো তখন কয়েকজন রেসপন্সও করেছে। তো এর মধ্যে কয়েকজন, আমি বলার আগে ওরা বলতেছে যে এত বড় পেমেন্টের একটা কথা। আমি কিন্তু ওদেরকে একবারও বলি না যে পেমেন্ট দিব বা দিব না। তো ওনারা নিজ থেকেই বলতেছে, ওনারা মানে আচরণ আমার ভালো লাগে নাই। মানে ওই যে একটা, আপনি যে বাংলাদেশের হয়ে হাঁটছেন বা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, আপনাকে যে স্পন্সরশিপ দেওয়া, ওই দিকটা আপনাকে কেউ আগায় দেয়নি, এটাই বলতে চাচ্ছি। আমি নরমালি, আমি তখনও জানতাম না যে স্পন্সর নিতে হয় কিভাবে। আমি ভাবতেছি আমি করাবো আমার নিজের টাকা দিয়ে, কিন্তু ওনাদের অ্যাক্টিভিটিস আমার ভালো লাগেনি। তারপর আবার কয়েকজন যারা মানে করছে পাত্তাই দিচ্ছিল না, মনে হচ্ছিল ওরা জানে, ওরা বুঝছে যে মানে নরমাল কিছু হবে হয়তো, বলতেছে ছেলেটা এটা কি আসলে কিনা। কিন্তু এরাই আবার আমাকে পরে আবার কংগ্রেচুলেশন জানাচ্ছে, প্রাউড অফ ইউ। আমার তখন অনেক হাসি আসতেছিল, আমার ইচ্ছা করতেছিল সবার নাম ট্যাগ করে করে পোস্ট করি, তোমাদের থ্যাংক ইউ আমার লাগবে না, তোমাদের কংগ্রেচুলেশন আমার লাগবে না। তারপর এরপরে ভাবলাম যে, তখনও কিন্তু আমাকে জুরহেমের সাথে কোনো আমার কথা হয়নি। আমি এবার আমার একটা ঘরে পুরনো একটা ব্লেজার ছিল, স্যুট, তো আমি ভাবলাম ওটা দিয়ে একটু ট্রাই করি নিজে, আমি যেহেতু আর্ট পারি, তো দেখি যদি ভালো কিছু হয় তাহলে আমি আরেকটা দিয়ে নতুন করে বানাবো, এটা দিয়ে এক্সপেরিমেন্ট করি। নষ্ট হয়ে গেল টেনশন, এটা অনেক দামি না, এটা কম দামি। তারপর ওটার উপর আমি মানে পেন্টিং করতে করতে আমার ফ্রেন্ডরা ভিডিও করে দিল, ওরাও হেল্প করলো আমাকে। তো আর্ট করতে 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 একটা টাইমে দেখলাম যে এটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর আমি আদনান ভাইকে দেখালাম, ভাইয়া দেখেন তো এটা কেমন। আদনান ভাই বললো ওয়াও, আরো শাপলা ফুল, এটা আমার নিজের চিন্তা দেখে একদম। তারপর আমি আমাদের আর্ট ডিরেক্টরকেও দেখালাম, শিহাব ভাইয়াকে, ভাইয়া দেখেন তো এটা কেমন, এটা আমাদের আলী ফিল্মের সাথে যায় কিনা। আমাদের আলী ফিল্মের সাথে আবার শাপলা ফুলের একটা যোগসূত্র আছে। আচ্ছা, আবার দেশের সাথে সব মিলিয়ে আমাদের একটা, সব মিলিয়ে মানে এই শাপলা ফুলের এই থিমটা যায়। তারপর সবাই বললো ওকে জোস। আমি আর্ট করতে করতে আবার আমি জুরহেমকে অনক দিয়েছিলাম।
আমাদের একজন RTVর একজন জার্নালিস্ট ছিল, উনি মারজান ইভান ভাইয়া, উনি আমাকে বলছে আলামিন তুমি এভাবে চুপ হয়ে আছো কেন, তুমি সবার সাথে কথা বলো, বড় বড় ব্র্যান্ডের সাথে কোলাব করো, এইভাবেই করে বড় বড় সকল সেলিব্রিটিরা এইভাবেই করে, তুমি কেন চুপ হয়ে আছো, তুমি বুঝো না, আমি বলতেছি। এরপর উনি আমাকে জুরহেমের লিঙ্ক, প্রোফাইলের লিঙ্ক দিল, এরকম এরকম করে অনেকগুলা দিল। তারপর আমি কয়েকজনকে নক দিলাম। জুরহেমের যিনি মেহরুজ মুনির ভাইয়া, উনি খুব ভালো মানুষ, উনি আবার প্যারিসের প্রতি একটু ইন্টারেস্টেড, হ্যাঁ ফ্রান্সের প্রতি। তো উনি যখন শুনছে আমি কান ফেস্টিভ্যালে যাচ্ছি, উনি সাথে সাথে মানে ইন্টারেস্টেড, উনি বললো আসো তুমি। ওনার চিন্তা হয়তো এরকম যে থাক না, অনেক অনেক তো স্পন্সর করেছি, অনেক তো কোলাব করেছি, আমার এখানেও একটা থাক, হ্যাঁ এই চিন্তা করে উনি আমাকে ডাকলো। দেন আমি আসলাম, এসে ওনার সাথে সব হলো। এরপর উনি আমাকে এই কস্টিউমটা বানাই দিল। তো দেখলেনি তো, অসাধারণ। একটু জানতে চাই যে আদনান আল রাজীবের এই যে আলী সিনেমাটা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এটার সাথে আপনি যুক্ত হলেন কিভাবে? কারণ আপনি তো প্রফেশনাল অভিনেতা না, তো তারপরেও এই অভিনয়ে কেন আসা হলো? আমি শুরু থেকেই বলি, আমি একদিন আড্ডা দিচ্ছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। তো হুট করে কাস্টিং ডিরেক্টর, আদনান ভাইয়ার কাস্টিং ডিরেক্টর রাসেল আমাকে কল দিল। কল দিয়ে বলল, হ্যালো আমি কাস্টিং ডিরেক্টর রাসেল বলছি, আমি কি আলামিনের সাথে কথা বলছি? তো আমি বললাম হ্যাঁ। তো বলে কি, আমরা একটা ফিল্ম করছি যেটা খুব ভালো একটা পর্যায়ে যাবে হয়তো, তো আমরা আপনাকে কাস্ট করতে চাচ্ছি, আপনি যদি ইন্টারেস্টেড হন আপনি অডিশন দিতে আসেন। তো আমি ভাবলাম যে নর্মালি আমি তো কখনো ফিল্ম করি না, আমাকে দেখে হুট করে কেন এবার বলবে ফিল্ম করার জন্য, আমি দেখতে অ্যাক্টর ম্যাটেরিয়াল না। তারপর আমি গান করি, কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারি না, তারপর কেন বলবে, মজা করতেছে হয়তো। তো আমার ইচ্ছা ছিল আমি বলবো না আমি করবো না ফিল্ম, কিন্তু মুখের উপর বলিনি, খারাপ দেখা যাবে। তো আমি ওই জন্য বলছিলাম যে আচ্ছা ঠিক আছে আমি দেখি, তুমি ততক্ষণে আমাকে তোমার প্রোফাইল, তোমার ডিরেক্টরের প্রোফাইলের লিঙ্কটা দাও। এই যে এই কথাটা যে বলছি যে আমি দেখি, তুমি তোমার ডিরেক্টরের প্রোফাইলের লিঙ্কটা দাও, এই কথাটা আমার লাইফের সেরা একটা কথা। এটা যদি না বলতাম হয়তো হইতো না এই ফিল্মটা আমাকে। তো ডিরেক্টরের নাম তো দেখলেন না, এরপর আমাকে যখন দিল, আমার ফ্রেন্ডরা মজা করতেছিল, হাসতেছিল, সবাই নর্মাল এরকম এরকম। তো যখনই দেখলাম আদনান রাজীব ভাইয়া, সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছি, বলছি হ্যাঁ আমি আসতেছি অডিশন দেওয়ার জন্য। আরে এটা তো মেহজাবিন আপুর বয়ফ্রেন্ড। হ্যাঁ তখন বয়ফ্রেন্ড ছিল। হ্যাঁ তারপরে এই তো এরপর আসলাম, অডিশন দিলাম, এসে জানলাম যে আমি ছাড়াও আরো 30-40 জন নাকি অডিশন দিয়েছিল এই ফিল্মটাতে। হ্যাঁ, তো ওনারা যেরকম চাচ্ছিল যে একটা ছেলে লম্বা লম্বা চুল, বড় বড় চোখ, মানে আমাকেই চাচ্ছিল, আমি আলী। তো এরপর ওনারা আমাকে আলী হিসাবে পছন্দ করলো, এরপর শুটিং এ যাওয়া, এরপর। আচ্ছা, আদনান আল রাজীব কেমন, মানে তার সাথে কাজের এক্সপেরিয়েন্সটা আপনার কেমন ছিল? নিঃসন্দেহে উনি সেরা একজন ডিরেক্টর, সেরা ডিরেক্টর বলেই ওনার ফিল্ম আজকে এত দূর গেল। তো উনি নরমালি আপনাকে মানে উৎসাহ দিয়ে আপনার কাছ থেকে কাজটা আদায় করে নেবে। এক্স্যাক্টলি। তো উনি মানে কখনো বলে না যে তোমার অ্যাক্টিং হয়নি, এরকম করতেছো কেন, এরকম করতেছো, এরকম কখনোই বলে না। উনি বলে কি, এইটা খুব সুন্দর হয়েছে, তুমি চাইলে কিন্তু এটা আরেকটু সুন্দর করতে পারো, চলো আরেকবার করি, এরকম করে করে আমার কাছ থেকে কাজটা আদায় করে নিয়েছে। আমার মনেই হয়নি যে আমি অ্যাক্টিং করছি, উনি আমার কাছ থেকে আমার ন্যাচারালটা চাচ্ছিল, তো হয়ে গেল। আচ্ছা, এই আলী সিনেমাতেও আপনি একজন, মূলত আপনি গানই করতেন, মানে গায়কের ভূমিকাই পালন করেছেন। এখন আপনারা তো অনেক কিছুই জেনে গেলেন। তো আমরা একটু গান শুনতে চাই, আপনার কণ্ঠে দুই একটা লাইন, এবং যেটা আপনি শোনাতে পছন্দ করেন। ওকে, আমি এখন তাহলে আমি একটু টাইম নিই। হ্যাঁ, কি গান গাওয়া যায়? ওকে, হ্যাঁ, তুমি, ওকে আবার তুমি আছো বলে তারা নিভে জ্বলে, তুমি আছো বলে তারা নিভে জ্বলে, সাগরেতে নদী খোঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না, আমি নিঃস্ব হয়ে যাব জানো না,
যখন তোমাকে পাবো না। বাহ, থ্যাংক ইউ। আবার একটু আলিতেই ফিরে যাই। সেটা হচ্ছে যে আলির অভিনয় করেছেন ঠিক আছে, কিন্তু যখন অভিনয়টা করছিলেন তখন কি মনে হচ্ছিল যে এরকম একটা হিস্ট্রি মেকিং হবে বা এত আলোচনা হবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে? এটা আমার একটা বিশ্বাস ছিল যেটা ভালো কিছু হবে, তবে শুটিং এ গিয়ে আমার মনে হলো একবার কেন এই ফিল্মটা আমি করতেছি, কেন মনে হলো কি, আপনারা আমার পোস্টারটা দেখেছেন হয়তো, যেটাতে আমি ডুবে যাচ্ছি এভাবে। হ্যাঁ, এই সিনটা করতে আমার খুব কষ্ট হয়েছে। এটা হলো কি নভেম্বর মাসের শীতে, একদম শীত, সিলেটে শুটিং হয়েছিল এটা শাপলা বিলে। তো এত পরিমাণ ঠান্ডা, এই সিনটা করার সময় আমার মানে হচ্ছিলই না, আমি ডুবতেছিলাম আর ভাসে উঠতেছিলাম, ডুবতেছিলাম আবার ভেসে উঠতেছিলাম। তো মানে একদম মানে অনেকবার এই শটটা দিতে হয়েছে। হ্যাঁ, অনেকবার হয়েছে, মানে পারফেক্ট হচ্ছিল না। এরপর একদম জমে যাচ্ছিলাম। এরপর তখন আমি রিয়েলাইজ করলাম এই অবস্থায় যদি আমার মা বাবা আমাকে যদি দেখতো, জীবনও বলতো না যে তুমি অভিনয় করো। হ্যাঁ, কখনোই বলতো না, দিত না যে ওনাদের ছেলেদের এই দুর্দশা ওনারা দেখতে চাইতো না। আমাকে ওখান থেকে উঠায় লিটারালি আমাকে সরিষার তেল গায়ে দিয়েছিল সবাই, যেন ঠিক হই। হ্যাঁ, ঠিক হই। এটাই মানে একটা স্মরণীয় ঘটনা, এটা আমি ভুলবো না। এটাই পোস্টার হয়েছিল। আবার আমি যদি জানতাম যে এটা পোস্টার হবে তাহলে কিন্তু আবার ঠিকঠাক করে দিতাম। আচ্ছা, যেহেতু বাবা মার প্রসঙ্গ চলেই আসলো, নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধি মুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। তাদের কি মানে এক্সপ্রেশনটা কি আপনার যে এই যে কানে এত সম্মান অর্জন করলেন বা এখন যে সবাই আপনাকে চিনছে, অন্যভাবে চিনছে, অভিনেতা হিসেবে চিনছে, এটা তারা কিভাবে দেখছে, কতটা এনজয় করছে সন্তানের এই অ্যাচিভমেন্ট? এটা ওনারা তো নিঃসন্দেহে আমার একদম শুরু থেকেই আমাকে খুব সাপোর্ট করেছে। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। ওনারা আমার অনেক অসুস্থ, তো যখন শুনছে যে আমার ফিল্ম এখানে সিলেক্টেড হয়ে গেছে, উনি সুস্থ হয়ে গেছে। উনি মানে সুস্থ হয়ে গেছে, তো খুশি অনেক। এলাকার মানুষরা অনেক, সবাই এসে ওনাদেরকে নিউজ দেখাচ্ছে, দেখতেছে সবাই, তো অনেক খুশি। আচ্ছা, আপনার অভিনয় সত্তার আগে আপনি গায়ক হিসেবে আমাদের মাঝে বেশি পরিচিত, তো একটু শুনতে চাই যে এরকমও আছে যে আমরা শুনেছি যে আপনি ট্রোলিং এর শিকার হতে হতে আজকের এই অবস্থানে এসেছেন। এই জায়গাটা একটু শুনতে চাই যে আসলে ট্রোলিংটা কতটা আপনাকে হ্যাম্পার করতো, আদৌ কি কতটা সয়ে এই জায়গাতে আসা আপনার? না, এটা আমি দেখেছি যে মানুষ আমাকে নিয়ে অনেক বড় বড় এখন লেখালেখি করতেছে, যে ট্রোলিং এর ব্যাপারটা বেশি হাইলাইট হচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম না, আমাকে শুধু ট্রোলিং এর পাশাপাশি ভালোবাসাও পেয়েছে। না 100% এর মধ্যে আমাকে 90% প্লাস মানুষ আমাকে ভালো কমেন্টই করতো, তো হেড কমেন্টও করতো। তো হেড কমেন্টগুলা ঠিক আছে, যেটা আমাকে ইন্সপায়ার করে অনেক বেশি। ওনারা আসলে আমার কাছ থেকে ভালো কিছু চায়, আমি ওনাদেরকে দোষ দিব না। ওনারা কিন্তু মানে মনে হয় আমার কাছ থেকে আরো ভালো কিছু আশা করে, তো ওই আশাটা নিয়েই হয়তো এখন আবার ওনারাই আমাকে শুভকামনা জানাচ্ছে। আমি দেখলাম যে আমার কিছু আত্মীয় আছে, আমার কাজিন, আপন একদম জ্যাঠাতো ভাই, ওনারাও আমাকে নিয়ে একটা টাইমে লিখেছিল যে আমি বংশের নাম ডুবাচ্ছি। এটা আমার খুব আফসোস। এটা আমি কোনো ইন্টারভিউতে বলি নাই। যারা এটা বলছে যে আমার তো কাজিন অনেক, আমার জ্যাঠাতো ভাইরা, তো যে দেখবে ওটা বুঝবে কাকে বলতেছি এটা। তো সহ্য করতে পারতো না উনি। হ্যাঁ, তো উনি আমাকে নিয়ে একবার লিখেছিল আমার ইন্টারভিউ নিয়ে, তো লিখেছিল যে আমি নাকি বংশের নাম ডুবাবো। তো এখন আবার লিখতেছে যে বংশের মুখ উজ্জ্বল, আবার লিখতেছে এলাকার গর্ব, নোয়াখালীর গর্ব। তো এগুলা দেখে পুরো বাংলাদেশের গর্ব। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো এগুলা দেখে এখন না মানে আমার ভাবি যে মানুষের গিরগিটি টাইপের মানুষ। হ্যাঁ, তো ট্রোলের ব্যাপারটা যদি বলি, হ্যাঁ আমাকে মানুষ ব্যাড কমেন্ট করতো, নিশ্চয় ভালো কিছু চাইতো ওই জন্য, তো এখন ভালো কিছু করবো সামনে। হ্যাঁ, তো এখন ওরাও এখন ভালো কমেন্ট করে, এখন ব্যাড কমেন্ট মোটেও দেখি না আমি। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে যারা ব্যাড কমেন্ট করেছিলেন। আচ্ছা, একটু জানতে চাই যে গান নিয়ে কি আগানোর পরিকল্পনা কেমন আছে, বা সেটা কি আদৌ হবে নাকি আমরা এখন অভিনেতা আলামিনকেই দেখবো সামনে?
অভিনয়, প্রথম অভিনয় তো নিঃসন্দেহে আমি এখন শিওর যে আমি ভালো অভিনয় করেছি। হ্যাঁ হ্যাঁ, এটা এতদিন শিওর ছিলাম না কান ফেস্টিভ্যালে সিলেক্ট হওয়ার আগ অব্দি। তো এখন দেখি কি হয়, নেক্সট কি কাজ আসে, যদি আসে অবশ্যই। অফার কি দুই একটা বা কথা কি চলছে কিনা? চলছে, কিন্তু এখনো শিওর হলে আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। আর গান নিয়ে তো অবশ্যই আগাবো। গান যেহেতু গানের মাধ্যমে আমাকে আপনারা চিনেন, গানের মাধ্যমে এখানে আসা, তো দুইটা একসাথে কন্টিনিউ করার ট্রাই করব। আচ্ছা, মানে ছোটবেলা থেকেই মানে গায়ক হব এরকম তো ছিল, বাট অভিনয়ের যে মানে একটা গুণ ভিতরে আছে, এটা কি আজ পাওয়া যেত? মানে মনের মধ্যে কি ছিল? এমনি আমাদের স্কুলে প্রোগ্রামগুলো যখন হইতো তখন অ্যাক্টিং করতাম, একটু করতাম, কোনো ক্যারেক্টারে রাখতো আমাকে সবাই ওরা। তারপর গান তো গাইতামই, গানে তো সবসময় ভালো ভালো পুরস্কার নিয়ে আসতাম ঘরে। তো আমি কখনো কিন্তু গান শিখি নাই, অ্যাক্টিং তো শিখিই নেই। তো অ্যাক্টিং এবার মনে হয় হবে, দেখা যাক কি হয়। আচ্ছা, আপনি তো মানে দ্বৈত কণ্ঠে গান করেন, এই কারণে আপনি বেশি সাড়া ফেলেছিলেন আমাদের মাঝে। তো দ্বৈত কণ্ঠে গানের যে ব্যাপারটা, এটা কবে থেকে রপ্ত করলেন নিজের মধ্যে? এটা তো আমার গলা এখনো আপনি হয়তো নোটিস করলে বুঝতে পারবেন আমার গলা অনেক চিকন, ছোটবেলা থেকে অনেক চিকন ছিল। যখন আমি এসএসসি পরীক্ষা দিই তখনও গলা একদম চিকন ছিল। তো তখন আমার ফ্রেন্ডরা বলতো যে তুমি তোমার এই চিকন গলাটাকে কাজে লাগাতে পারো। আমি অনেক বেশি আলকা ইয়াগনিক ম্যামের গান শুনতাম, কনক চাপা ম্যামের গান শুনতাম। তো শুনতে শুনতে ওনাদের মতো করে গাওয়ার ট্রাই করতাম। তো এরকম করতে করতে করোনা টাইমে একদিন আমি একটা গান রেকর্ড করে একটা গ্রুপে আপলোড করেছিলাম। গ্রুপটির নাম বিডি গট ট্যালেন্ট, একটা গ্রুপ। তো ওখানে সবাই বলতে লাগলো যে তোমার গলা আলকা ইয়াগনিকের মতো, আলকা ম্যামের মতো। তো আমি তো যখন কেউ বলে যে কারো ফেভারিট কোনো পার্সনের সাথে কারো মিল আছে, তখন আমরা কি করি, তাকেই কপি করার ট্রাই করি। তো আমি তখন আলকাজির গানগুলা কভার করতে লাগলাম, একটার পর একটা। তো সবাই ভালো ভালো কমেন্ট করতে লাগলো, তো এরপর থেকে কন্টিনিউ করলাম এই আর কি। আচ্ছা, অনেকে তো আপনাকে মনে হয় হালকা ইয়াগনিকো ডাকে এরকম বলে। হ্যাঁ, আমি কমেন্টে দেখেছি। আচ্ছা, তো একটু যদি ওই কণ্ঠে একটু গান শুনি, মানে আলকাজির গান। হ্যাঁ, सूरज छुआ मध्यम, चांद जलने लगा, आसमां ये हाय क्यों पिघलने लगा, मैं ठहरी रही ज़मीं चलने लगी, धड़काए दिल सांसें थमने लगी, हाँ क्या ये मेरा पहला प्यार है सजना, क्या ये मेरा पहला प्यार है। বাহ, থ্যাংক ইউ। আপনার শুরুটা তো রিয়েলিটি শো থেকে। তো রিয়েলিটি শো নিয়ে কি আপনার কোনো ক্ষোভ আছে? ক্ষোভ নাই বলতে, তবে আমি RTV রিয়েলিটি শো থেকে শুরু করেছিলাম। তবে আমি যেহেতু ওই সিজনের সব থেকে বেশি ভিউ ছিল আমার গানে, সব থেকে বেশি প্রশংসা আমি পেয়েছিলাম, ইভেন যে ওখানে যে চ্যাম্পিয়ন হয়েছিল তার থেকেও বেশি, আমাকে অনেক মানুষ ওখান থেকেই চিনে। তো আমার আশা ছিল যে RTV হয়তো আমাকে নিয়ে কিছু একটা করবে, করলোই না। যাই হোক, এবার আমার এখানে আক্ষেপ নাই, তবে আক্ষেপ ছিল। তো এখন ভাবতেছি যে আর কিছুই তো করার নাই। তো বাট এটা অনেকে বলে যে রিয়েলিটি শোতে আসলে যা দেখায় ওটা আসলে রিয়েলিটি হয় না, ওটা গোছানো হয়, মানে প্ল্যান থাকে যে কে আসলে উইনার হতে যাচ্ছে। আপনার কি এরকম কি কোনো? এরকম না, নিঃসন্দেহে যারা উইনার হয়েছে, যারা ছিল আমার থেকে এগিয়ে, তারা তো খুব ভালো গান করে, এটা সত্যি। তো আমি তো গান শিখি নাই, আমার শুধু ট্যালেন্টার জন্যই আমি ওখানে সিলেক্টেড হয়েছিলাম, এটা আমি বিশ্বাস করি। মানুষও বলেছে, এটা সত্যি কথা। তো আমি আমার ফিমেল ভোকালের কারণে, মানুষের ভালোবাসার কারণে এটা অনেক ভিউ হয়েছে বা মানুষের সাপোর্ট পেয়েছি। কিন্তু যারা ওখানে ছিল ওরা নিঃসন্দেহে আমার থেকেও ভালো গান করে, ওরা গান শিখেছে, আমি তো গান শিখিই নাই। তো আমি কিভাবে আগাবো, এটা আমি বিশ্বাস করি। যদি আমি গান শিখতাম তাহলে হয়তো আমি চ্যাম্পিয়ন হতাম।
আচ্ছা, মানে গান কি শেখা এখন হচ্ছে কিনা বা চর্চার মধ্যে দিয়ে আছেন কিনা? হ্যাঁ অবশ্যই। আপনি আমার আগের গান আর এখনকার গান যদি মিলান তাহলে হয়তো পার্থক্য খুঁজে পাবেন। আচ্ছা, আবার একটু ফিরে আসি আপনার সিনেমাটা নিয়ে, যে ওটা তো কানে প্রদর্শিত হয়েছে, পুরস্কৃত হয়েছে। বাংলাদেশে আলী প্রদর্শনের কোনো পরিকল্পনা আছে কিনা, বা আমরা কবে, বাংলাদেশের দর্শক কবে এই সিনেমাটা দেখতে পাবে? এটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। আমি এখনো শিওর জানি না যে এটা কবে এখানে রিলিজ হবে বা কবে প্রিমিয়ার হবে। তবে আদনান ভাইয়ার মুখে আমি শুনছি যে এটা নাকি সকল জার্নালিস্টদের নিয়ে, সকল কলা কৌশলীদের নিয়ে একদিন প্রিমিয়ার হবে। তো এই ফিল্মটা নিয়ে নাকি আরো কোনো ভাবনা চিন্তা আছে, আমি এখনো জানি না কি। আমাকে সব কথা বলে না, ছোট দেখে আমি সব থেকে ছোট এই টিমের, তো এই আর কি। আচ্ছা, গানের কথাই যদি বলি, গানের ক্ষেত্রে আপনার আইডল কে? আলকা ইয়াগনিক ম্যাম। আচ্ছা, শুধু বাংলাদেশে যদি বলা হয়, বাংলাদেশে কার কার গান শোনা হয় বা ভালো লাগে? বাংলাদেশে আমার ইমরান মাহমুদুল ভাইয়ার গান শোনা হয়, কনাপুর গান শোনা হয়, তারপর আর পুরনো যদি বলি কনক চাপা ম্যাম, এন্ড্রু কিশোর স্যার, এনাদের গান আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনি তো ইন্ডিয়ান আইডলে গিয়েছিলেন, সিলেক্ট হন এরকমও আমরা জানি। হ্যাঁ। নেক্সট কি আর যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? নেক্সট আর তো সম্পর্কই তো ঠিক নেই দেশের সাথে দেশের, তো আর কিভাবে যাব। তবে গিয়েছিলাম, ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে নিজের দেশে এসে, ভালো এক্সপিরিয়েন্স ওখানে গিয়ে হয়েছে। তো ওভারঅল মিক্স হয়ে আছে। হ্যাঁ। আচ্ছা, যদি বলা হয় যে সামনে কোন ক্যারিয়ারটা নিয়ে মানে বেছে নিতে চান সিরিয়াসলি, তাহলে কোনটা নেবেন, অভিনয় নাকি গায়কি? দুইটাই চাইবো। আচ্ছা, মানে দুটোতেই আপনি কমফোর্টেবল? হ্যাঁ এখন। আচ্ছা, নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখেন? নিজেকে নিয়ে স্বপ্ন দেখি আমি আরো, আমি আমি দেখেছি আমাকে অনেকেই আমার পোস্টার দেখে, তারপর আমার ট্রেলার দেখে অনেকেই কমেন্ট করেছে যে চঞ্চল চৌধুরীর পেতে যাচ্ছি নেক্সট। বাহ। তো এটা আমার জন্য অনেক প্রাউড ফিল হচ্ছিল। আমি ওনার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। আমার ফেসটা এতটা হিরো ম্যাটেরিয়াল না, আমি জানি। তো আমি চাইলে কিন্তু চঞ্চল চৌধুরী হতে পারবো, শাকিব খান নাও হতে পারি, হ্যাঁ এটা মজার বিষয়। কিন্তু আমি চাইলে মোশাররফ করিম হতে পারি, মোশাররফ করিমের পথে এগোতে পারি, চঞ্চল চৌধুরী স্যার, মোশাররফ করিম স্যারের পথে এগোতে পারি। তো এই তো। আচ্ছা, মানে তাদের সাথে কি দেখা হয়েছে আপনার? না, দেখা হয় নাই, তবে দেখা করতে তো অবশ্যই চাইবো। আচ্ছা, অফ কোর্স আমরা চাই যে আপনার সাথে তাদের দেখা হোক। আপনি দেখেছেন কিনা জানি না, শাকিব খান ভাইও কিন্তু আমাদের নিয়ে লিখেছে। হ্যাঁ, আপনাদের সিনেমাটা নিয়ে পোস্ট দিয়েছে, উইশ করেছে আপনাদেরকে। হ্যাঁ, অনেক খুশি হয়েছে এটা দেখে। আচ্ছা, যারা হেট কমেন্ট করে বা যারা আপনার সমালোচনা করে বা হেটার্স যারা আছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান আজকের এই অবস্থানে দাঁড়িয়ে? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারাই তো এখন আমাকে অনেক সাপোর্ট করে, এখন ওনাদের ভাই আমি, ওনাদের আত্মীয়, তারপর ওনাদের এলাকার গর্ব এখন আমি। তো ওনারা বলে, এগুলো পোস্ট করছে আমি দেখছি। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা যদি আমাকে এই মানে আমার ভুলগুলা না ধরিয়ে দিতেন, তাহলে হয়তো আমি এই জায়গায় নাও আসতে পারতাম, আর আমি পিছিয়ে থাকতাম। আর আমি কখনো আমার হেট কমেন্টগুলা মানে করি না, গায়ে মাখাই না। আমি অনেক অনেক খারাপ মানে কমেন্ট আমি লাইফে পেয়েছি, কমেন্ট মেসেজেও। তো আমি এগুলা গায়ে মাখাই নাই। আমি ভাবছি যে আমি জানতাম যে লাইফে কিছু না কিছু একটা ইনশাল্লাহ হবে, দেখি কি হয়, এটা ভেবে এগোতে থাকলাম আর কি। ওকে, আচ্ছা, আমরা এটাও দেখেছি যে কান উৎসবে অংশ নিয়ে আপনি আইফেল টাওয়ারের সামনেও গান গেয়েছেন এবং আলকা ইয়াগনিকের গানই গেয়েছেন। ওইটা কেন, মানে কি ভেবে ওখানে যে গান করা হলো? এটা হলো কি, আমার অনেক ড্রিম ছিল। আমি দেখলাম যে আমার সব ড্রিম পূরণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ভাবলাম এইটা কেন থেকে যাবে সামনে থেকেও। ওখানে দেখলাম যে একটা ভাইয়া গান গাচ্ছে, সবাই কয়েন দিচ্ছে ও ভাইয়াটাকে। তো আমি অনেকক্ষণ ধরে ওনার গান শুনতেছিলাম। তো শুনতে শুনতে ভাবলাম যে আমিও একটা গাইতে চাই। তো আমি ওনাকে গিয়ে বললাম, ভাইয়া আমি বাংলাদেশি সিঙ্গার, তো আমার 2 কণ্ঠ আছে, তো আমি একটা গান গাইতে চাই আপনার জন্য, এতে আপনারও লাভ হবে, আমিও একটা ভিডিও করব। তো উনি বলল আচ্ছা ঠিক আছে, ওকে। সে কি ফ্রেঞ্চ, মানে ফ্রান্সের ছিলেন? হ্যাঁ। তো ওনাকে আমি এটা বলার পর উনি বলল ওকে। তো আমি গাওয়ার পর দেখলাম যে ওখানে আশেপাশে যত ইন্ডিয়ান মানুষ ছিল, বাংলাদেশে যত মানুষ ছিল, সবাই জড়ো হয়ে গেছে। হ্যাঁ, আলকাজির গান আগার তুম সাথ হো, এই গানটা তো অনেক ফেমাস একটা গান। তো সবাই এসে ভাইয়াটাকে আবার কয়েন দিল। এটা মানে ভাইয়াটা অনেক খুশি হয়ে বললো কি আরো একটা গাও।
তো এরপর আমি আবার ভালোবাসো আসো এই গানটাও গেয়েছিলাম। তো এটা নিঃসন্দেহে খুব ভালো একটা আমার জন্য সময় ছিল। আমার আরেকটা ইচ্ছা ছিল, ওটা হলো নিউ ইয়র্কে গিয়ে একদিন এরকম গাইবো। এটা হয়তো আপনারা দেখবেন, এটা আগামীতে পূরণ হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা, আমি একটু শুনতে চাই আলকা ইয়াগনিকের ওই যে আগার তুম সাথ হো। ওকে, আমি একটু ট্রাই করি তাহলে। থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং বসুন্ধরা টয়লেটিসের পক্ষ থেকে আপনার জন্য এই ছোট্ট থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ দিকে আছি, আপনি দর্শকদের উদ্দেশ্যে বিদায় নিতে পারেন কিছু বলে, এবং শেষে আমরা দ্বৈত কণ্ঠে গান শুনতে চাই, মানে পুরুষ এবং ওকে। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছেন, আমাকে নিয়ে লেখালেখি করতেছেন, আমি দেখতেছি আপনাদের সব কিছু। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। আমি নেক্সট আপনাদের জন্য আরো ভালো ভালো কাজ করতে চাই, গান গাইতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, উই আর অনার্ড যে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। থ্যাংক ইউ। ভিউয়ার্স, এই ছিল সুরের তারার আজকের পর্বের আয়োজন। নেক্সট এপিসোডে হাজির হয়ে যাব আরেকজন প্রিয় তারকার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন কালের কণ্ঠ। গান শুনবো। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। ও সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না যে তোমায় কভু হারাতে। বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ, তেমনি তুমি থেকো বুকে আমার জান। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।